সালাম, কেমন আছেন সবাই? তো আজকে ইংরেজি একটা টেক্সট পড়বো। গত সপ্তাহে একটা বাংলা টেক্সট পড়েছিলাম এবং একটা টেক্সট পড়ার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয়, কোন কোন বিষয়গুলো আমাদের ব্রেন ক্যাচ করে, পিক করে, এই বিষয়টা দেখেছিলাম। তো যত বেশি বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকবে একটা টেক্সট পড়ার সময়, তত বেশি এরিয়া আমাদের ভিতরে পিক হবে, আমরা ক্যাচ করতে পারবো। তো অস্কার ওয়াইল্ডের একটা গল্প, এটা বাচ্চাদের গল্প যদিও, তো সেটা আমরা একটু পড়বো। এটার নাম হচ্ছে দ্য সেলফিশ জায়ান্ট। এটা অস্কার ওয়াইল্ডের একটা সুন্দর একটা ছোট গল্প। তো এটা আমরা পড়বো, পড়ার সময় আমরা মানে আপনারা জানেন আইএলটিএস এর জন্য 4টা ইউনিট আছে: স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং, এরকম 4টা ইউনিট আছে। তো এই 4টা ইউনিটের কোন কোন এরিয়া আমাদের কাভার করে? আমরা যেহেতু একটা লেখ্য রূপ দেখতেছি, একটা লেখা আমরা পড়তেছি, তাহলে রাইটিংয়ের অনেক কিছু আমরা শিখতে পারবো। আবার আমরা যেহেতু পড়তেছি, পড়ে আমরা বোঝার চেষ্টা করতেছি, আমাদের রিডিং অ্যাবিলিটিও গ্রো করবে। তাহলে রাইটিং এবং রিডিং এই দুইটা গ্রো করবে। আর স্পিকিং এবং লিসেনিং, এগুলো আমাদের বিভিন্ন ধরনের জিনিসের ক্ষেত্রে গ্রো করবে। মুভি দেখা বা গান শোনা বা কারোর সাথে কথা বলতে যাওয়া, তখন আবার ওইটা সাউন্ডের যেটা সেটা হবে। তাহলে আমরা এখন জিনিসটা দেখা শুরু করি। The Selfish Giant by Oscar Wilde. Let me flip the camera. Okay. দেখেন, দ্য সেলফিশ জায়ান্ট, অস্কার ওয়াইল্ড। লোকটার উচ্চারণ কি ওয়াইল্ড না উইল্ডি? ওয়াইল্ড। আচ্ছা, ওয়াইল্ড অস্কার। দেখেন, এখানে লেখা অস্কার ওয়াইল্ড, কিন্তু এখানে লিখেছে ওয়াইল্ড কমা অস্কার। এটা ইংরেজিতে নাম লেখার একটা প্যাটার্ন। এই ওয়াইল্ড হচ্ছে একটা অংশ, অস্কার হলো একটা অংশ। যেমন ওই যে ফার্স্ট নেম আর সার নেম আছে না, এখন সম্ভবত ওয়াইল্ড হচ্ছে ওর বংশের নাম, আর অস্কার হচ্ছে ওর নিজের নাম, এরকম হবে। তো ওটাকে এভাবে অল্টারনেটিভভাবে লিখেছে ওয়াইল্ড অস্কার, ব্র্যাকেটে 1854 to 1900, তারপরে হাইফেন, মানে এটা তো জন্মসাল। অ্যান আইরিশ বর্ন ইংলিশ পোয়েট। এখানে দেখেন আইরিশ বর্ন, তাহলে এইভাবে আমরা অন্য যে কারো সম্পর্কে বলতে পারি আয়ারল্যান্ড থেকে আইরিশ, ইংল্যান্ড থেকে ইংলিশ, বাংলাদেশ থেকে বাংলাদেশি, তাহলে ব্রিটেন থেকে ব্রিটিশ, আমেরিকা থেকে আমেরিকান। তাহলে বাংলাদেশি বর্ন জার্নালিস্ট, ফর এক্সাম্পল, আপনি অস্কার ওয়াইল্ডের বদলে আপনি ধরেন রিপোর্ট লিখতেছেন, সাংবাদিক শহীদুল আলম, যাকে সম্প্রতি ওই যে সরকার অ্যারেস্ট করলো ওই ইয়ে করার সময়, ছাত্র আন্দোলনের সময়, ওই যে বাচ্চাদের নিরাপদ সড়ক আন্দোলনের সময় যাকে অ্যারেস্ট করলো আল জাজিরাতে কথা বলার কারণে। মনে করেন আপনি তার সম্পর্কে একটা রিপোর্ট লিখছেন, তখন আপনি এখানে লিখলেন শহীদুল আলম ফটোগ্রাফার, অথবা শহীদুল আলম ব্র্যাকেটে তার জন্মসাল, অথবা এরকম, অথবা এইজ, যেহেতু মারা যায়নি বেঁচে আছে, এইজ লিখলেন 54 ইয়ার্স লিখলেন। তারপর লিখলেন বাংলাদেশি বর্ন ফটো জার্নালিস্ট, ঠিক আছে? তারপরে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সোশ্যাল ওয়ার্কার, অনলাইন অ্যাক্টিভিস্ট ইত্যাদি শব্দগুলো এভাবে লিখলেন, ঠিক আছে? তাহলে দেখেন, আপনি যদি এই এইভাবে শেখেন যে আইরিশ বর্ণ লেখা যায়, তাহলে নিশ্চয়ই বাংলাদেশি বর্ণ লেখা যায়। তারপর সে তার গুণ বা যোগ্যতা বা বৈশিষ্ট্য, ইংলিশ পোয়েট বা সে কি ইংলিশ পোয়েট, ও তাহলে ফটো জার্নালিস্ট লেখা যায়।
তাহলে বাংলাদেশি বর্ন ফটো জার্নালিস্ট, বাংলাদেশি বর্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অর হোয়াট এভার, কমা কমা তার আরও যা যা পরিচয় আছে। তাহলে ওয়াইল্ড অস্কার, অ্যান আইরিশ বর্ন ইংলিশ পোয়েট, নভেলিস্ট অ্যান্ড প্লে রাইট। তাহলে আয়ারল্যান্ডে জন্ম হয়েছে, আইরিশ বংশোদ্ভূত, ইংলিশ পোয়েট, ইংরেজ কবি, নভেলিস্ট ঔপন্যাসিক অ্যান্ড প্লে রাইট। এখন আপনি দেখেন যদি চিহ্নগুলো খেয়াল করেন, কমা, কমা সেপারেটেড লিস্ট বলা হয় এটাকে, পোয়েট কমা নভেলিস্ট কমা অ্যান্ড প্লে রাইট। এখন এইখানে কমা হবে কিনা এটা একটা প্রশ্ন, অ্যান্ডের আগে কমা হয় কিনা। আমি তো যতদূর জানতাম হয় না, এখন এখানে দেখতেছি হয়। তখন আমি কি করব, আমি তখন নেটে সার্চ করব কমা বিফোর, এই যে আমি সার্চ করছি কমা বিফোর অ্যান্ড, কি আসে, আ গাইড টু প্রপার কমা ইউজ, ঠিক আছে। আচ্ছা, use a comma before any coordinating conjunction and, but, for, or, আচ্ছা, এক্সাম্পল, I went running and I saw a duck. ও তাহলে ঠিক আছে। এই যে এই ওয়েবসাইটে ঢুকে আমি দেখতেছি কমার অনেকগুলো ব্যবহার, আফটার ডিপেন্ডেন্ট ক্লজ ইত্যাদি ইত্যাদি। তাহলে এরকম আমি বেশ কিছু জিনিস এখান থেকে শিখে নিতে পারলাম কমার ব্যবহার। এক্সাম্পল দেখলে সহজে মনে থাকবে, I went running and I saw a duck. ওকে, কিন্তু আমাদের এক্সাম্পল তো একটু ডিফারেন্ট। আমাদের এক্সাম্পল কিন্তু দুটো বাক্যকে যুক্ত করছে তা না, কতগুলো শব্দের লিস্ট, পোয়েট, নভেলিস্ট, ব্লা 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 অ্যান্ড প্লে রাইট। এক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন হতে পারে, সেই জন্য আমরা আমরা একটা ওপেন করি। তাহলে আমরা দেখি ওই ধরনের একটা এক্সাম্পল পাই কিনা। ইউজ আ কমা আফটার ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও নাই, কমা সেপারেটেড, দেখি, ইউজ কমাস টু সেপারেট আইটেমস ইন সিরিজ। এই যে I saw a duck, a magician and a liquor store when I went running. এই যে কমা সেপারেটেড লিস্ট, টু সেপারেট আইটেমস ইন আ সিরিজ। দেখেন, I saw a duck, আমি একটা হাঁস দেখলাম, a magician, একজন জাদুকর, and a liquor store, এবং একটা মদের দোকান। তাহলে কমা সেপারেটেড লিস্টে সর্বশেষ আইটেমটা বলার আগে অ্যান্ড হবে এবং তার আগেরটাতেও কমা হবে। ঠিক আছে, তাহলে এখানে সঠিকই লিখেছে। Considered an eccentric, he was the leader of the aesthetic movement that advocated art for art's sake and was once imprisoned for 2 years with hard labor for homosexual practices. তাহলে কনসিডার্ড অ্যান্ড এক্সেন্ট্রিক, কনসিডার মানে বিবেচিত, কনসিডার করা মানে বিবেচনা করা, দেখা কাউকে কোনো দৃষ্টিতে। কনসিডার্ড অ্যান্ড এক্সেন্ট্রিক, এখন এক্সেন্ট্রিক অর্থ কি, তখন আমরা আবার এটা নেট থেকে দেখব, এভাবেই শিখতে হবে। কি লিখব, একটু দাঁড়ান, google.com-এ ঢুকে নেই। ওকে, ডিফাইন eccentric, আমার বানানটা ঠিক আছে কিনা, আচ্ছা eccentric, উচ্চারণটা দেখি, উচ্চারণ সাউন্ডটা বাড়াইনি, eccentric, eccentric. আচ্ছা eccentric। এখন আমরা অভিধান দেখব, যখন অভিধান দেখার সময় আমরা যা যা শেখার সেগুলো কিন্তু শিখে নেব, তারপর আমরা আবার মূল টেক্সটে ফিরে যাব। eccentric ভেঙে ভেঙে যেভাবে সিলাবল ভাগ করে আপনাকে
উচ্চারণ করতে হবে ইক সেন্ট্রিক, এক্সেন্ট্রিক। এখন দেখেন এখানে উচ্চারণটা সিম্বল দিয়ে লিখে দিয়েছে ইকসেন্ট্রিক। এই কের পরে একটা শ্বাসাঘাত আছে, স্ট্রেস। eccentric, eccentric, দেখেছেন, ইকসেন্ট্রিক। আচ্ছা, এবার বলেছে এটা অ্যাডজেক্টিভ এবং নাউন। ঠিক আছে, এটা দুইভাবে, অ্যাডজেক্টিভ এবং নাউন। অ্যাডজেক্টিভের মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড দুইটা অর্থ আছে, নাউনের ক্ষেত্রেও ফার্স্ট এবং সেকেন্ড দুইটা অর্থ আছে। তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে এটা কিভাবে ব্যবহৃত হয় দেখি। অফ আ পার্সন অর দেয়ার বিহেভিয়ার, কোনো ব্যক্তি সম্পর্কে, তাহলে এটা আমাদের কনটেক্সটের সাথে মিলে যায়। আনকনভেনশনাল অ্যান্ড স্লাইটলি স্ট্রেঞ্জ মানে হলো বাংলায় ভিন্নধর্মী। দেখেন লিখেছে হি নোটেড হার ইকসেন্ট্রিক অ্যাপিয়ারেন্স, সে তার ভিন্নধর্মী অ্যাপিয়ারেন্সটা লক্ষ্য করেছিল। সিনোনিমগুলো দেখলে আমাদের অনেক সময় বুঝতে সহজ হয়। যেমন দেখেন আনকনভেনশনাল, কনভেনশনাল মানে প্রচলিত, আনকনভেনশনাল মানে রীতি বিরুদ্ধ বা রীতির থেকে আলাদা। আনকমন, এটা একটা সহজ শব্দ, আমরা সবাই জানি আনকমন জিনিস। তাহলে দেখেন আনকমন, ইকসেন্ট্রিক, আনকনভেনশনাল একই শব্দ। অ্যাবনর্মাল, ইরেগুলার, অ্যাবেরেন্ট, অ্যানোমেলাস, অড, কোয়ের, স্ট্রেঞ্জ, পিকিউলিয়ার, উইয়ার্ড, বিজার, অফ সেন্টার, আউটল্যান্ডিশ, ফ্রিকিশ, এক্সট্রাঅর্ডিনারি। আচ্ছা, তাহলে এই শব্দগুলো মোটামুটি সিমিলার সেন্স ক্যারি করে, একটু ভিন্নধর্মী। যেমন এক্সট্রাঅর্ডিনারি মানে ভিন্নধর্মী, তাই না, মানে অসাধারণ। তারপর আনকমন মানে যেটা খুব একটা কমন না, অপ্রচলিত বা খুব একটা পাওয়া যায় না এই ধরনের। উইয়ার্ড মানে অদ্ভুত, বিজার মানে এই ধরনের অদ্ভুত, স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে তো স্ট্রেঞ্জ। সেকেন্ড, টেকনিক্যাল, নট প্লেসড সেন্ট্রালি অর নট হ্যাভিং ইটস অ্যাক্সিস। আচ্ছা, এটা আমরা এখন দেখবো না। টেকনিক্যাল। নাউন, নাউন হিসেবে ব্যবহৃত হয় a person of unconventional and slightly strange views or behavior. He is seen as a local eccentric. Okay. Oddity, character, individualist ইত্যাদি ইত্যাদি। আমরা এখন টেক্সটে আবার ফিরে যাই। দেখেন ইংলিশ পোয়েট, নভেলিস্ট অ্যান্ড প্লে রাইট কনসিডার্ড অ্যান eccentric মানে প্রথা বিরুদ্ধ, প্রথা বিরোধী, রীতি বিরুদ্ধ, ভিন্নধর্মী এই ব্যক্তি, considered an eccentric, he was the leader of the aesthetic movement. সে এস্থেটিক মুভমেন্টের লিডার ছিল। এস্থেটিক মানে যদি কেউ না জানেন, তখন আমরা আবার গুগলে এই এস্থেটিক শব্দটা দেখব। আচ্ছা, এই যে ডিকশনারি, এখানে আমরা দেখব AES এস্থেটিক। এস্থেটিক, হ্যাঁ, অ্যাডজেক্টিভ। এস্থেটিক, আবার দেখেন আরেকটা বানান দিয়েছে এস্থেটিক। আচ্ছা, অর্থ কি? এক নম্বর অর্থ কনসার্ন উইথ বিউটি অর দ্য অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি মানে সৌন্দর্য সংক্রান্ত। গিভিং অর ডিজাইনড টু গিভ প্লেজার থ্রু বিউটি, সৌন্দর্যের মাধ্যমে আনন্দ দেয়, এরকম এস্থেটিক অর্থ। যেমন সিনোনিমগুলো দেখেন ডেকোরেটিভ, অর্নামেন্টাল, গ্রেসফুল, এলিগ্যান্ট, এক্সকুইজিট। এই যে এক্সকুইজিট কালেকশন কথাটা অনেক সুপার স্টোরে খেয়াল করবেন। বিউটিফুল, অ্যাট্রাকটিভ, প্লিজিং, লাভলি, স্টাইলিশ, আর্টিস্টিক, টেস্টফুল, এর অনেকগুলো শব্দই আপনি জানেন। এই শব্দগুলো আপনার ব্রেনে আছে, তার সাথে এস্থেটিক শব্দটাকে একই গ্রুপের মধ্যে ফেলে দেন। লাভলি, বিউটিফুল, অ্যাট্রাকটিভ, হ্যাঁ, এলিগ্যান্ট, ডেকোরেটিভ ইত্যাদি। তো এই জায়গাটাতে একটুখানি আলোচনা করা দরকার। সেটা হলো যে সিনোনিম কিভাবে আপনি ডিল করবেন। যখন একটা শব্দ দেখবেন, ওই শব্দটা পড়ার সাথে সাথে আপনার মাথায় ওটার কাছাকাছি, এটা আমাদের ব্রেন ওটা সার্চ করে অটোমেটিক, কাছাকাছি একটা শব্দ খোঁজার চেষ্টা করে, এটা কি রকম হতে পারে। অথবা একটা সেন্টেন্স দেখে কনটেক্সট বোঝার চেষ্টা করে যে কোন কনটেক্সটে কথাটা বলা হয়েছে। এই শব্দটা দিয়ে মনে হয় কোনো গালি দিছে হয়তো,
হ্যাঁ, তো অথবা বোঝে যে এই শব্দটা দিয়ে মনে হয় কোনো ভালো কথা বুঝাইছে, এই কথা দিয়ে প্রশংসা বুঝাইছে, কনটেক্সট থেকে মানুষ এটা বুঝে নেয়, তো মোটামুটি ধারণা করে নেয়। তারপর অভিধান দেখলে একেবারে পিন পয়েন্ট বোঝা যায় যে আসলে কি বোঝানো হচ্ছে। তা আপনি যখন অভিধানে দেখবেন একটা শব্দ, তখন এটা আমি আগেও বলেছি, এক শব্দের সকল প্রয়োগ আরেক শব্দ দিয়ে হয় না। যেমন আমরা এস্থেটিক দেখলাম, এস্থেটিকের বাংলা কি করা যেতে পারে? আপনাকে যদি একটা ট্রান্সলেশন ওয়ার্ক দেওয়া হয়, 2 পেজ অনুবাদ করে দেন ইংরেজি থেকে, আপনার এটা পারতে হবে। এস্থেটিকের বাংলা হবে নান্দনিক, মানে নান্দনিক। আচ্ছা, নান্দনিক আমি একটু বাংলা অভিধান দেখি। নান্দনিক বলতে বাংলায় অভিধানে কি বোঝাচ্ছে, কারণ আমাদের অনেকের কাছে নান্দনিক শব্দটাও অজানা থাকতে পারে। ক চ ট ত প ত থ দ ধ প ফ ব র দন্ত স উহু, র যাবে না তো, দন্ত ন কোথায়, প ফ ব ভ ম। তো একটু আমি এটা বের করে নিই, আমাকে সময় দেন। ওরে বাবা, ত, থ, দ, ধ, দন্ত ন। আচ্ছা, নির্ঘুম, নি, না আরো আগে থাকবে, নি দিয়ে এত শব্দ, অভিধান দেখতে গেলে এগুলা একটা ধারণা চলে আসে যে আচ্ছা, যেমন অ দিয়ে প্রচুর শব্দ পাবেন, অসুন্দর, অযাচিত, অনাকাঙ্ক্ষিত, অ দিয়ে এরকম প্রচুর অন্য শব্দের আগে অ দিয়ে। এখন অভিধানে তো ওগুলো দিতেই হয়। অভিধানে কাঙ্ক্ষিত শব্দের একটা এন্ট্রি পাবেন, অনাকাঙ্ক্ষিত পাবেন, যাচিত পাবেন, অযাচিত পাবেন, সুন্দর পাবেন, অসুন্দর পাবেন, এরকম। এই জন্য তারপরে এই যে নি, এই ধরনের জিনিসগুলোতে প্রচুর এন্ট্রি পাবেন। এবার যে স্ক্রল করতেছেন, পৃষ্ঠা উল্টাচ্ছেন উল্টাচ্ছেন, শেষ হচ্ছে না। এবার নাতে আসছি, আমরা যেন কি দেখতে চাচ্ছিলাম, নান্দনিক। আচ্ছা, নান্দনিক আমার কাছে তো হার্ড কপি নেই অভিধানের, কাগজের বইটা থাকলে বের করতে সহজ হয়। নাগ, নাছর, নাজিল, কচ, ট, ত, থ, দ, না, নান, নান, নানান পেয়েছি, নান্দি, নান্দনিক। নন্দন তত্ত্ব সংক্রান্ত, সৌন্দর্য বিষয়ক, এ দেখেন, নান্দনিক। নান্দনিক উচ্চারণটা দেখেছেন, এই যে লেখা আছে, এই যে এখানে লেখা নান্দনিক, এই যে হস্ত দিয়ে দিয়ে উচ্চারণটা দেখিয়ে দিচ্ছে। সংস্কৃত শব্দ, নন্দন যোগ ইক, নন্দন মানে সৌন্দর্য, বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, নন্দন তত্ত্ব সংক্রান্ত, সৌন্দর্য বিষয়ক। তাহলে আমরা যখন এস্থেটিক শব্দটা দেখলাম, এস্থেটিক শব্দটা বাংলা করতে গেলাম নান্দনিক। আর বিউটিফুল মানে সুন্দর। সুন্দর আর নান্দনিক দুইটা সেন্সে পার্থক্য আছে। ইংরেজিতেও এস্থেটিক আর বিউটিফুল দুইটার সেন্সে পার্থক্য আছে। বিউটিফুল মোর কমন ইউজ, এস্থেটিক একটু একটু হাই লেভেলের ইউজ। আপনি যদি নান্দনিক বলেন তখন একটা হয়, আর সুন্দর সিম্পলি সুন্দর বললে আরেক রকম হয়। এইভাবে আপনি যখন সিনোনিমগুলো দেখবেন, আপনি ওগুলো আবার অ্যাপ্লিকেশন দেখার চেষ্টা করবেন অভিধানে, যে কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে, সাহিত্যে বিশেষ করে দেখবেন। দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনটার কি অর্থ বা ইত্যাদি ইত্যাদি, কোথায় প্রয়োগ, এরকম। ঠিক আছে, তা আমরা আবার আমাদের বইয়ে ফিরে যাই। হি ওয়াজ দ্য লিডার অফ দ্য ইস্থেটিক মুভমেন্ট, তাহলে কি নান্দনিক আন্দোলন। এই যে হি ওয়াজ দ্য লিডার অফ দ্য ইস্থেটিক মুভমেন্ট দ্যাট অ্যাডভোকেটেড, অ্যাডভোকেট মানে কি? অ্যাডভোকেট মানে হচ্ছে আইনজীবী, অ্যাডভোকেট মানে আইনজীবী, অ্যাডভোকেটের। এখন আপনি দেখলেন অ্যাডভোকেটেড এর সাথে ইডি যুক্ত করেছে, তার মানে কি? তার মানে এটা হলো পাস্ট ফর্ম। তাহলে অ্যাডভোকেট একটা ভার্বও হয়, আমরা তো এটা জানি না, তাহলে একটু দেখে নিই। অ্যাডভোকেট, এবার আমরা দেখি কেন আমরা জানি না।
অ্যাডভোকেট প্রথম অর্থ হচ্ছে নাউন, তাহলে নাউন হিসেবে এটার ব্যবহার হচ্ছে বেশি মনে হয়। ভার্ব এন্ট্রিটা পরে দিয়েছে, আর যে সমস্ত শব্দ ভার্ব হিসেবে মূলত বেশি ব্যবহৃত হয় সেখানে ভার্বের এন্ট্রিটা প্রথমে থাকে, নাউনের এন্ট্রি পরে থাকে বা অন্যান্য এন্ট্রি, ঠিক আছে? তাহলে অ্যাডভোকেট শব্দ মূলত নাউন হিসেবে ব্যবহৃত হয়, এই জন্য আমরা নাউন হিসেবেই জানি, আমরা বুঝি অ্যাডভোকেট একটা ব্যক্তি যে উকিল, ওকালতি করে, উকিল। নাউন অ্যাডভোকেট, প্লুরাল নাউন অ্যাডভোকেটস, উচ্চারণ advocates, advocates, ঠিক আছে, অ্যাডভোকেট। advocates, এবার নাউনের অর্থগুলো কি কি? আ পারসন হু পাবলিকলি সাপোর্টস অর রেকমেন্ডস আ পার্টিকুলার কজ অর পলিসি, যে কিনা কোনো একটা বিশেষ কজকে পাবলিকলি সাপোর্ট করে। হি ওয়াজ অ্যান আনটায়ারিং অ্যাডভোকেট অফ ইকোনমিক রিফর্ম, সে অর্থনৈতিক সংস্কারের এক অক্লান্ত অ্যাডভোকেট ছিল। সিনোনিম কি? চ্যাম্পিয়ন, সাপোর্টার, সাপোর্টার তো খুব সহজ শব্দ, আমরা বুঝি সাপোর্টার। চ্যাম্পিয়ন, সাপোর্টার, বেকার, প্রমোটার যে প্রমোট করে, প্রোপোনেন্ট, এক্সপোনেন্ট, প্রোটেক্টর, পেট্রন। অ্যান্টোনিম কি? ক্রিটিক, সমালোচক। যেমন একজন হচ্ছে অর্থনৈতিক সংস্কারের পক্ষে আন্দোলন করে, তাহলে সে কি হবে? অ্যাডভোকেট অফ ইকোনমিক রিফর্ম। আর আরেকজন অর্থনৈতিক সংস্কারের সমালোচনা করে, তাহলে সে কি হবে? ক্রিটিক অফ ইকোনমিক রিফর্ম। সেকেন্ড অর্থটা দেখেন, আ পারসন হু পুটস আ কেস অন সামওয়ান এলসেস বিহাফ, একজন ব্যক্তি যে আরেকজনের পক্ষ নিয়ে কথা বলে। কেয়ার ম্যানেজার্স ক্যান বিকাম অ্যাডভোকেটস ফর দ্যার ক্লায়েন্টস, মানে ওই যে আইনজীবী যেটা আর কি। আ প্রফেশনাল প্লেজার প্লিডার, সরি, যে প্লিড করে, আবেদন করে, ইন আ কোর্ট অফ জাস্টিস, একটা কোর্ট অফ জাস্টিস মানে বিচারক, বিচারালয়ে একজন প্রফেশনাল প্লিডার যে প্লিড করে। সলিসিটর্স মে অ্যাক্ট অ্যাজ অ্যাডভোকেটস ইন ক্রাউন কোর্টস। সিনোনিম কি? ব্যারিস্টার, আমরা এটা জানি। লয়ার, এটাও জানি। কাউন্সেল, কাউন্সেলর, প্রফেশনাল প্লিডার, লিগাল প্র্যাকটিশনার, দেখেছেন? আচ্ছা, স্কটিশ অ্যান্ড সাউথ আফ্রিকান টার্ম ফর ব্যারিস্টার। ওকে, এবার আমরা ভার্ব হিসেবে আসি। আমাদের যেহেতু মূল লেখাতে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যাডভোকেটেড লেখা ছিল। এবার দেখি ভার্ব অ্যাডভোকেট, থার্ড পারসন প্রেজেন্ট, অ্যাডভোকেটস, পাস্ট টেন্স, অ্যাডভোকেটেড, পাস্ট পার্টিসিপল, অ্যাডভোকেটেড, জিরান্ড অর প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডভোকেটিং। তাহলে দেখেন, আপনার গ্রামার বইয়ে যেতে হবে না, আপনি শুধু একটু অভিধানটা ভালো করে পড়েন, আপনি অনেক কিছু শিখে যাবেন। advocates, advocates, দেখছেন উচ্চারণ, advocates, দুটো উচ্চারণ স্লাইটলি ডিফারেন্স আছে। আচ্ছা, পাবলিকলি রেকমেন্ড অর সাপোর্ট, এটা হচ্ছে কাজ করা। ভার্ব হিসেবে যখন অ্যাডভোকেট ব্যবহৃত হয়, তার মানে হচ্ছে প্রকাশ্যে সমর্থন জানানো। ভোটার্স সাপোর্টেড ক্যান্ডিডেটস হু অ্যাডভোকেটেড অ্যান অ্যাসেম্বলি। আমরা এখন বলতে পারি ভোটার্স সাপোর্টেড ক্যান্ডিডেটস হু অ্যাডভোকেটেড, ফর এক্সাম্পল বাংলাদেশের কনটেক্সটে যদি বলি, যে বাংলাদেশে ইলেকশন হলো, ভোটাররা কাকে সাপোর্ট করলো? বেশিরভাগ তাদেরকে সাপোর্ট করলো যারা গুম খুন এগুলোর বিচার করার পক্ষে ছিল, অথবা যারা ক্রসফায়ারের বিপক্ষে ছিল। তাহলে আমরা বলতে পারি এভাবে যে ভোটার্স, ওই সেন্টেন্সটার মধ্যে আমরা বাংলাদেশের কনটেক্সটে এটা ফেলবো। কি জানো ছিল সেন্টেন্সটা? ভোটার্স সাপোর্টেড ক্যান্ডিডেটস হু অ্যাডভোকেটেড something. Voters supported candidates who advocated stopping crossfire, who advocated, for example, economic reform, যারা অর্থনৈতিক সংস্কারের কথা অ্যাডভোকেট করেছে, অথবা those who advocated minimum wages for garment workers. ভোটাররা কাদেরকে ভোট দিয়েছে? যারা গার্মেন্ট ওয়ার্কারদের মিনিমাম বেতন নির্ধারণ করে দেওয়ার ব্যাপারে কথা বলেছে, যে আমাদের দেশে এরকম এরকম
আমরা চাই গার্মেন্ট ওয়ার্কারদের বেতন মিনিমাম নির্ধারণ করে দেওয়া হোক এত হাজার, বা যারা 10 টাকা কেজি চাল খাওয়াতে অ্যাডভোকেট করেছে যে আমরা 10 টাকা কেজি চাল খাওয়াতে চাই, অথবা খাওয়ানো উচিত, এরকম এরকম। অথবা যারা অ্যাডভোকেট করেছে আমাদের প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য, এরকম অনেক কনটেক্সটে ব্যবহার করা যায়। তাহলে এটার সিনোনিম কি? রেকমেন্ড, প্রেসক্রাইব, কমেন্ড, অ্যাডভাইস, ফেভার, approve of, support, back, uphold, subscribe to, urge, promote, endorse, কতগুলো শব্দ। অ্যাডভোকেটের কাছাকাছি কোনো কিছু সাপোর্ট করা, এন্ডোর্স করা, পরিচিত করে দেওয়া, সাপোর্ট করা, আপহোল্ড করা, তুলে ধরা, তারপরে অ্যাডভাইস করা, উপদেশ দেওয়া, রেকমেন্ড করা, রেকমেন্ডেশন মানে জাননি তো। ওকে, তাহলে আমরা আবার আমাদের লেখায় ফিরে যাই। The Selfish Giant, Oscar Wilde. Wilde, Oscar, 1854 to 1900. An Irish-born English poet, novelist, and playwright. Considered an eccentric, he was the leader of the aesthetic movement that advocated art for art's sake. And he was once imprisoned for 2 years with hard labor for homosexual practices. আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আপনি কিভাবে পড়তেছেন। আপনি কিভাবে পড়তেছেন এটা খেয়াল করতে হবে। টোন, আপনি যদি মনোটোনাস ভাবে পড়েন, একঘেয়েভাবে পড়েন, আপনি নিজেও বুঝবেন না, আরেকজনও বুঝবে না। আপনার কথা মাঝে মাঝে থামতে হবে, পজ দিতে হবে, এরকম। যেমন আমি আপনাদেরকে বিরক্তিকরভাবে এটা পড়ে শোনাই, দেখেন। দ্য সেলফিশ জায়ান্ট, অস্কার ওয়াইল্ড। Wilde, Oscar, an Irish-born English poet, novelist, and playwright. Considered an eccentric, he was the leader of the aesthetic movement that advocated art for art's sake and was once imprisoned for 2 years with hard labor for homosexual practices. এভাবে অনেকে পড়ে, আমি চেষ্টা করলাম ইমিটেট করার, বাট পুরোপুরি পারলাম না। এমনভাবে পড়ে যে সে নিজেও বোঝে না এবং আরেকজনও বোঝে না, একঘেয়েভাবে এক টানে পড়ে যেতে থাকে। আপনাকে এটাকে স্টাইল করে পড়তে হবে যেন একজন মানুষ বুঝতে পারে। ওয়াইল্ড, অস্কার, 1854 to 1900। আপনি যখন এইভাবে কথাটা বলতেছেন তখন কি হচ্ছে? মানুষ বুঝতেছে আপনার কথা এখনো শেষ হয়নি। কথার টোন থেকে কিন্তু বোঝা যায় যে কথাটা শেষ হয়নি। আপনি যদি ওয়াইল্ড, অস্কার, 1854, 1900 এভাবে বলেন, তাহলে কি কথা শেষ। আপনি যদি বলেন ওয়াইল্ড, অস্কার, 1854 to 1900, পজ, কমা, হাইফেন, আপনার কথার টোনের মধ্যে এটা চলে আসতেছে। ওয়াইল্ড, অস্কার, 1854 to 1900, এইভাবে বললে কি হলো? মানুষ এক্সপেক্ট করতেছে ও এরপর একটা কথা আসবে। তো আপনার কথার টোন এবং মানে স্টাইলের কারণে মানুষ বুঝতে পারবে যে নেক্সটে কিছু এক্সপেক্ট করবো কিনা, নেক্সটে আরও কথা আছে কিনা, কথা শেষ হয়েছে কিনা। এভাবে বললে আপনার ব্রেইনও ভালো বুঝতে পারবে, ব্রেইনের যতগুলো মেকানিজম আছে এগুলো মানে ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে, সেও ভালো ক্যাপচার করতে পারবে। ভেঙে ভেঙে বলতে হবে, এই জন্যই কিন্তু আমরা কমা এসব জ্যোতিচিহ্ন ব্যবহার করি। ওয়াইল্ড, অস্কার, 1854 to 1900, an Irish-born English poet, novelist, and playwright. খেয়াল করেছেন কীভাবে বললাম? আপনাদের এভাবে বলতে হবে, এজন্য শুনতে হবে। বিভিন্ন যে অডিও বুক পাওয়া যায়, আপনি ইউটিউবে সার্চ করবেন দ্য সেলফিশ জায়ান্ট অডিও বুক, অথবা অস্কার ওয়াইল্ড অডিও বুকস লিখে সার্চ করবেন। কেউ কেউ এগুলো পড়েছে, সেটা আপনি শুনলেন। আবৃত্তি শুনলে, গান শুনলে এগুলো উপকার হয়। ওয়াইল্ড, অস্কার, 1854 to 1900, an Irish-born English poet, novelist, and playwright. Considered an eccentric. আমি ধাক্কা দিয়ে কথাটা শুরু করছি, একটা ঢেউ আসতেছে, কথাটা আরো সামনে যাবে, ঢেউটা আরো সামনে যাবে,
তারপর গিয়ে থামবে। কনসিডার অ্যান এক্সেন্ট্রিক, আমার কথা এখন গ্রাফটা উপরের দিকে উঠতেছে, ঢেউ। হি ওয়াজ দ্য লিডার অফ দ্য এস্থেটিক মুভমেন্ট, সে একটা এস্থেটিক মুভমেন্টের লিডার ছিল, দ্যাট অ্যাডভোকেটেড আর্ট ফর আর্টস সেক। He was the leader of the aesthetic movement that advocated art for art's sake. And he was once imprisoned for 2 years with hard labor for homosexual practices. এখন আপনাকে দেখতে হবে সেন্টেন্সের কনটেক্সট বুঝতে হবে। হি ওয়াজ ওয়ান্স ইমপ্রিজন্ড, একদা সে বন্দী হয়েছিল। ইমপ্রিজন, প্রিজন মানে জেল, ইমপ্রিজন্ড মানে জেলবন্দি হওয়া। হি ওয়াজ ওয়ান্স, ওয়ান্স মানে একদা, একদা সে জেলবন্দি হয়েছিল। ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য তার সাজা হয়েছিল। উইথ হার্ড লেবার, অর্থাৎ সশ্রম কারাদণ্ড। উইথ হার্ড লেবার মানে সশ্রম কারাদণ্ড। হি ওয়াজ ওয়ান্স ইমপ্রিজন্ড ফর 2 ইয়ার্স উইথ হার্ড লেবার। এই হার্ড লেবারটাকে আপনি 2 ইয়ার্সের সাথে একত্র করে বলবেন, মাঝখানে উচ্চারণের সময় গ্যাপ দিবেন না। হি ওয়াজ ওয়ান্স ইমপ্রিজন্ড ফর 2 ইয়ার্স উইথ হার্ড লেবার। ফর 2 ইয়ার্স উইথ হার্ড লেবার, আপনি ফর 2 ইয়ার্স বলার পর থামবেন না, যেমন ভুলভাবে হি ওয়াজ ওয়ান্স ইমপ্রিজন্ড ফর 2 ইয়ার্স, আপনি এরপর যদি একটু পজ দেন তারপর বলেন উইথ হার্ড লেবার ফর হোমোসেক্সুয়াল প্র্যাকটিসেস, তখন মানুষ উইথ হার্ড লেবার ফর হোমোসেক্সুয়াল প্র্যাকটিসেস, হোমোসেক্সুয়াল প্র্যাকটিসের জন্য কঠোর পরিশ্রম, এরকম একটা অদ্ভুত ধারণা মানুষের মধ্যে চলে আসবে। তাহলে আপনাকে গ্রুপিং করতে হবে, যখন আপনি কথা বলবেন আপনাকে গ্রুপিং করতে হবে, কোনটার সাথে কোনটা গ্রুপিং, আদারওয়াইজ আপনি কথা বলতে পারবেন না, বা আপনি বললেও অন্যজন বুঝবে না, কমিউনিকেশন পারপাস সার্ভ হবে না। এই জন্যই কমা দেওয়া হয়। আর যেসব জায়গায় কমা দেওয়া হয়নি সেসব জায়গাতেও আমাদের অনেক সময় প্রয়োজনে একটু পজ দিতে হয়, কম বেশি, কমার থেকে একটু ছোট পজ। তাহলে আমরা এবার সঠিকভাবে এটাকে উচ্চারণ করি, দেখেন এই যে কনসিডার্ড অ্যান এক্সেন্ট্রিক, হি ওয়াজ দ্য লিডার অফ দ্য aesthetic movement. আবার বলি, considered an eccentric, he was the leader of the aesthetic movement that advocated art for art's sake and was once imprisoned for 2 years with hard labor for homosexual practices. অর্থাৎ considered an eccentric, প্রথা বিরোধী হিসেবে বিবেচিত এই ব্যক্তি, he was the leader of the aesthetic movement that advocated art for art's sake. শিল্পের জন্যেই শিল্প, শিল্পের খাতিরেই শিল্প, এই স্লোগান নিয়ে যে নান্দনিক মুভমেন্ট শুরু হয়েছিল ইউরোপে, সেটার তিনি লিডার হিসেবে বিবেচিত হতেন। অ্যান্ড ওয়াজ ওয়ান্স ইমপ্রিজন্ড ফর 2 ইয়ার্স, এবং এক সময় তিনি জেলবন্দি ছিলেন, দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন, 2 বছর সশ্রম কারাদণ্ড পেয়েছিলেন ফর হোমোসেক্সুয়াল প্র্যাকটিসেস, সমকামিতার দায়ে তিনি 2 বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করেছিলেন। দ্য সেলফিশ জায়ান্ট, রিটেন ইন 1888, আপনি দেখেন আমি কিন্তু রিটেন ইন কথাটা এখানে নিচে বলে দিলাম, অথচ এটা এখানে লেখা নাই। কেন আমি বলে দিলাম? আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। ধরেন আপনারা কেউ দেখছেন না লেখাটা, আমি রিডিং পড়ছি, তখন আমাকে রিটেন ইন 1888 বলতে হবে, আমি এভাবে বলতে পারবো না দ্য সেলফিশ জায়ান্ট, বিগিনিং অফ ফার্স্ট ব্র্যাকেট 1888, ক্লোজিং অফ ফার্স্ট ব্র্যাকেট হাইফেন, না, এভাবে বলা যাবে না। আমাকে বলতে হবে দ্য সেলফিশ জায়ান্ট, রিটেন ইন 1888, a fairy tale about a giant who comes home after a 7-year visit with an ogre. একটা ফেয়ারি টেল, রূপকথার গল্প, অ্যাবাউট আ জায়ান্ট, একটা দৈত্যের সম্পর্কে, হু কামস হোম আফটার আ 7-year ভিজিট উইথ অ্যান অগার। অগার মানে কি, আমরা এটা আবার একটু অভিধানে দেখে নিই, যেটা আমরা জানতে পারবো না বা আমাদের জানা নেই, আমাদের এটা দেখতে হবে। কি বলছে? Ogre. Ogre. ওগা, আচ্ছা, অর্থ কি? ইন ফোকলোর, ফোকলোর মানে হচ্ছে ফোকলোর মানে কি, মানে উপকথা রূপকথা এগুলো। আ ম্যান ইটিং জায়ান্ট, মানুষ খেকো। আ ক্রুয়েল অর টেরিফাইং পারসন, ব্রুট, ফিয়েন্ড, মনস্টার, বিস্ট, ডেভিল,
ডেমন, এই যে দেখেন, সরি, এই যে ডেভিল দেখছেন, মানুষকে যখন ডেভিল বলা হয়। আপনাদের মনে আছে কিনা জানি না, মাই ফেয়ার লেডি মুভিটা যখন আমি প্লে করেছিলাম, সেখানে নায়িকা বলে, ও ইউ আর ডেভিল। আমি ওই অংশটা একটু প্লে করি এখন। প্লে করলে আপনারা ওটা রিলেট করতে পারছেন কিনা দেখেন। আমি কিন্তু এটা যখন সিনোনিম দেখছি, ওগা, এটার যখন সিনোনিম দেখছি, তখন আমার ওইটার কথা মনে পড়ে গেল যে ও আচ্ছা, যখন মানুষের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, শুধু যে ওই নরখেকো বা মানুষ খেকো বা এরকম ওই রূপকথাতে ব্যবহৃত হয় তা না, এটা অন্য ক্ষেত্রেও ব্যবহৃত হয়। কি? ক্রুয়েল অর টেরিফাইং পারসন, নিষ্ঠুর মানুষ বোঝাতে। তাহলে আমি মাই ফেয়ার লেডি মুভিটা একটু বের করি। So I can, without you or any soul. I've learned something from your idiotic notions. I confess that. উফ, অসাধারণ মুভি। Well, you have my voice on your gramophone. When you feel lonely without me, you can turn it on. It has no feelings to hurt. I can't turn your soul on. Oh, you are a devil. তো খুব খুব ভালো হাই কোয়ালিটি প্রিন্ট একটা নামিয়েছি আমি, আবার দেখাতে ইচ্ছা করছে যদিও। আচ্ছা, তো এই যে দেখেন এক্সপ্রেশনটা দেখছেন, ও ইউ আর আ ডেভিল। তো এটা আমার এই প্রসঙ্গে করে মনে পড়লো, আমরা এটা দেখছিলাম তো, এটা বিভিন্ন ব্যবহার। তাহলে আমরা ওই আবার সেলফিশ জায়ান্টের ইন্ট্রোডাকশনে ফিরে যাই। তাহলে দ্য সেলফিশ জায়ান্ট, রিটেন ইন 1888, is a fairy tale about a giant who comes home after a 7-year visit with an ogre. মানে হলো ফেয়ারি টেল, একটা রূপকথা। কি বিষয়? অ্যাবাউট আ জায়ান্ট, একটা দৈত্যের সম্পর্কে রূপকথা। কোন দৈত্য? হু কামস হোম আফটার আ 7-year ভিজিট উইথ অ্যান ogre, এক নরখেকো দৈত্যের বাড়িতে 7 বছর ভিজিট করে এসে তারপর সে বাড়ি ফিরে আসে, একটা দৈত্য। টু ফাইন্ড চিলড্রেন প্লেয়িং ইন হিজ গার্ডেন, এখানে দেখেন একটা জিনিস শেখেন, টু ফাইন্ড চিলড্রেন প্লেয়িং ইন হিজ গার্ডেন, কথাটার মানে কি? টু মানে কি? জন্য। টু ফাইন্ড, খুঁজতে নাকি? আই ওয়ান্ট টু ফাইন্ড সামথিং, হি ওয়েন্ট টু ফাইন্ড হিজ চিলড্রেন। কিন্তু দেখেন বলতেছে টু ফাইন্ড চিলড্রেন প্লেয়িং ইন হিজ গার্ডেন, এর মানে এই না যে 7 বছর ভিজিট করে এসে সে ইয়ে করেছে যে আমার বাচ্চারা, মানে আমি বাগানে ফিরে যাব, আমার বাড়িতে ফিরে যাব আর দেখবো যে আমার বাগানে বাচ্চারা খেলতেছে, এই জন্য সে ফিরে এসছে তা না। এটা হচ্ছে কথা বলা একটা ইংলিশের একটা প্যাটার্ন, যেটা বাংলায় নাই। বলতেছে যে দ্য সেলফিশ জায়ান্ট, রিটেন ইন 1888, ইজ আ ফেয়ারি টেল অ্যাবাউট আ জায়ান্ট হু কামস হোম আফটার আ 7-year ভিজিট উইথ অ্যান ogre টু ফাইন্ড চিলড্রেন প্লেয়িং ইন হিজ গার্ডেন, অথবা অনলি টু ফাইন্ড চিলড্রেন প্লেয়িং ইন হিজ গার্ডেন। মানে হচ্ছে সে ফিরে আসলো, আসার পর দেখলো বাচ্চারা তার বাগানে খেলছে। এটাকে আমরা বাংলাদেশি, আমরা হলে কিভাবে লিখতাম? আমরা যখন বাংলাদেশের ইংরেজি শিখি, আমরা তাহলে এটা কিভাবে লিখতাম? আমরা লিখতাম যে The Selfish Giant is a fairy tale about a giant who went to visit another giant and came back after 7 years and then found that some children were playing in his garden. সহজভাবে আমরা বলতাম এভাবে, সমস্যা নেই। আপনি যদি গ্রামার মোতাবেক শুদ্ধভাবে সহজভাবে বলতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমরা তো আরও ভাষাকে উন্নত করতে চাই, উন্নত ভাষা শিখতে চাই, তাহলে আমরা উন্নতভাবে এক্সপ্রেশনটা দেখি। একই ঘটনা কিভাবে বোঝাচ্ছে? আ ফেয়ারি টেল অ্যাবাউট আ জায়ান্ট হু কামস হোম আফটার 7-year ভিজিট উইথ অ্যান ogre, আর এক দৈত্যের বাড়িতে 7 বছর ভিজিট শেষে ফিরে এলো একটা দৈত্য এবং দেখলো টু ফাইন্ড চিলড্রেন প্লেয়িং ইন হিজ গার্ডেন, দেখলো যে বাচ্চারা তার গার্ডেনে খেলছে। হি পুটস আপ আ ওয়াল অ্যান্ড পোস্টস আ সাইন দ্যাট সেজ trespassers will be prosecuted. He puts up a sign, সে একটা সাইনবোর্ড লাগিয়ে দিল, and that says, comma, trespassers will be prosecuted, এটা হচ্ছে কোটেশন মার্কের মধ্যে দেখেন। He puts up a wall, দেখেন তাহলে put up a wall, আপনি একটা ফ্রেজও শিখে ফেললেন। কি? to put up something, কোনো কিছু তুলে দেওয়া। put up a wall, তাহলে দেয়াল তৈরি, আমরা যদি ইংরেজি করতে যেতাম বলতাম যে
আচ্ছা ভাই, ইংরেজিতে বলেন তো, দৈত্যটা একটা দেওয়াল তুলে দিল। বাংলায় বলি দেওয়াল তুলে দিল, ইংরেজি বলতে গিয়ে আপনি কি লিখবেন? হি বিল্ট আ ওয়াল। আপনি হলে এটা লিখতেন যে হি বিল্ট আ ওয়াল, কিন্তু এরা যেহেতু ইংলিশ, এরা লিখতেছে হি পুটস আপ আ ওয়াল। এখন আপনি তো বাংলায় দেওয়াল তৈরি করাও বলেন হয়তো, আবার দেওয়াল তুলে দেওয়াও বলেন। দেয়াল তুলে দেওয়া আর দেয়াল তৈরি করার পার্থক্য আছে। দেয়াল তুলে দেওয়া কোন কোন কনটেক্সটে ব্যবহার হয়, আর দেয়াল তৈরি করা কোন কোন কনটেক্সটে ব্যবহার হয়। দেয়াল তৈরি করাটা এই যে বানাচ্ছি, এই যে সিমেন্ট ইট বালু মিক্স করছি, তৈরি করছি, এই প্রসেসটার দিকে ফোকাস দেয়। যখন আমরা দেয়াল তৈরি করা বলি, মেক, বিল্ড, হি বিল্ট আ ওয়াল, যদি আমরা বলি সেটা দেয়াল তৈরি করলো। আর হি পুটস আপ আ ওয়াল যখন বলা হয়, তখন সে যে একটা ব্যবধান সৃষ্টি করলো, এই বাচ্চাদেরকে আসতে দিচ্ছে না, এখানে ওই ব্যবধানটাকে বোঝায়। এই দেয়ালটা একটা কাগজ হতে পারে, একটা কাগজ নিয়ে এসে এই দিয়ে দিলাম, একটা পর্দা টানায় দিলাম। আই পুট আপ আ ওয়াল উইথ ইউ, ইন বিটুইন ইউ অ্যান্ড মি, আই জাস্ট পুট আপ আ ওয়াল। আমি একটা দেয়াল তুলে দিলাম। কি? বিরহের দেয়াল, বিচ্ছেদের দেয়াল, দূরত্বের দেয়াল। তাহলে পুট আপ আ ওয়াল, দেয়াল তুলে দেওয়া। টু বিল্ড আ ওয়াল, দেয়াল তৈরি করা। এটা পার্থক্য আছে। বাংলায় আপনি খুব ভালো করে জানেন দেয়াল তুলে দেয়া, হ্যাঁ, সম্পর্কের মাঝে কি বিচ্ছেদ, বিরহ বা এরকম দেয়াল তুলে দেওয়া, সম্পর্কের মাঝে দেয়াল তুলে দেওয়া মানে অন্তরায় সৃষ্টি করা, হিজাব বা পর্দা সৃষ্টি করা। আর বিল্ড অন্য একটা সেন্স হয়। বাংলায় যেরকম দেয়াল তুলে দেওয়া, দেয়াল তৈরি করা। হ্যাঁ, এই দেয়ালটা বানাও নাই কেন? আপনি বাড়ি তৈরি করতেছেন, রাজমিস্ত্রিকে বললেন এই দেয়ালটা বানাও নাই কেন? কিন্তু দেয়াল তুলে দেওয়া, কিন্তু এই দেয়ালটা তুলে দাওনি কেন, এখানে হচ্ছে না। দেয়াল তুলে দেওয়ার অন্য সেন্সেও ব্যবহৃত হয়। মোস্টলি দেয়াল তুলে দিয়েছে, এই যেটা বাহ্যিক বহিঃপ্রকাশ, রিয়েলি একটা দেয়াল তোলার মাধ্যমেও হতে পারে। ইট 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 ইটের পর ইট গেঁথে আমরা যে দেয়াল তৈরি করি, দেয়াল তুলে দিয়েছে, ইটের পর ইট গেঁথে দেয়াল তুলে দিয়েছে, এখন বাচ্চারা ফিরতে পারছে না। আর আপনার আর আমার মাঝে আমি দেয়াল তুলে দিয়েছি, মানে আমি আপনাকে বলে দিয়েছি আমার সাথে আপনার ওরকম কথা হবে না, ভালোবাসা হবে না, বা এরকম কিছু। দেয়াল তুলে দিলাম। বা ভালোবাসা আগে হচ্ছে, এখন দেয়াল তুলে দিলাম। বন্ধুত্ব আছে, সুসম্পর্ক আছে, দেয়াল তুলে দিলাম। এখানে কিন্তু রিয়েল ইটের পর ইট নাই। তাহলে ওই যে আমি আগে বলেছি যে এক শব্দ যত যত প্রয়োগ হয়, সেই সকল প্রয়োগ যদি আরেক শব্দ দ্বারা হতো, তাহলে ওটা আরেকটা শব্দ না হয় একই শব্দ হতো, ওটা দুটো শব্দ হতো না। তাহলে দেয়াল তুলে দেওয়া আর দেয়াল তৈরি করা পার্থক্য আছে। টু বিল্ড আ ওয়াল, টু পুট আপ আ ওয়াল। এইভাবে আপনি অল্প একটু পড়বেন, লক্ষ্য করে পড়বেন, চিন্তা করে পড়বেন যে হি পুটস আপ আ ওয়াল। আমি হলে তো লিখতাম বিল্ট আ ওয়াল। যখন পুট আপ আ ওয়াল লিখেছে, তখন এটাকে রূপক অর্থে গ্রহণ করার সুযোগ আছে। যেমন কোরআনের বিভিন্ন শব্দ আছে, বিভিন্ন আয়াত, যেটাকে বিভিন্ন রূপক অর্থে গ্রহণ করা যায়। আর যেগুলো রূপক অর্থে গ্রহণ করার মতো না, আল্লাহ পাক সেখানে সেই শব্দ ব্যবহার করেছেন। আর যেখানে রূপক অর্থ গ্রহণ করা যায়, তার মানে আল্লাহ তাআলা ইচ্ছা করে সেখানে ওই পসিবিলিটি রেখে দিয়েছেন। তো ইকরামুল আরাফাত ভাইয়া, আপনি তো ভালোই পড়েন, ধন্যবাদ। সেখানে আল্লাহ তাআলা ইচ্ছা করে পসিবিলিটি রেখে দিয়েছেন বিভিন্ন শব্দে। তো যেহেতু কোরআনের হচ্ছে ফাসাহাত বা লাগাত হচ্ছে কোরআনের অন্যতম বৈশিষ্ট্য, এটার মজিজা প্রমাণকারী বৈশিষ্ট্য, অতএব যেখানে আল্লাহ তাআলা যেই শব্দ ব্যবহার করেছে, সেখানে ওই শব্দটাই পারফেক্ট। ওইটার যতগুলো সেন্স অ্যাপ্লিকেবল হবে, সেগুলোর ভিতর থেকেই নিশ্চয়ই এখানে কিছু আছে, অন্য আরেকটা শব্দ এখানে হবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোথাও যে, একটা হাদিস, কাদিরে খুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীকে একত্রিত করে হযরত আলীকে নিয়ে মঞ্চে উঠে হযরত আলী হাত ধরে উঁচু করে বললেন, আমি যার মাওলা, অতঃপর এই আলী তার মাওলা। তাহলে মাওলা শব্দ দ্বারা তিনি যেটা বুঝাতে চাইছেন, সেটা মাওলাই বুঝতে হবে। আমি যদি বলি মাওলা শব্দে তো অনেক অর্থ হয়, বন্ধু হয় মানে হাবিব, আমির হয় মানে নেতা, এরকম আরো অনেকগুলো অর্থ হয়। তাহলে নিশ্চয়ই বন্ধু বুঝাইছে না, হবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের খবর আমি ইন্টারপ্রেট করতে পারবো না যে তিনি বন্ধু বুঝাতে চাইছেন। তিনি যদি বন্ধু বুঝাতে চাইতেন তাহলে তিনি হাবিব বলতেন, তিনি মাওলা বলতেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই অর্থে মাওলা গ্রহণ করতে হবে সেই অর্থে আলীকেও মাওলা হিসেবে গ্রহণ করতে হবে। তিনি যদি হাবিব বুঝাতে চাইতেন যে আলী আমার বন্ধু, তোমরা আলীকে বন্ধু হিসেবে দেখো, তিনি যদি হাবিব বুঝাতে চাইতেন তাহলে তিনি হাবিব বলতেন, তিনি মাওলা বলতেন না। তিনি এখানে স্কোপ রেখেছেন, এই স্কোপকে তিনি লিমিটেড করে দেননি। হাবিব হচ্ছে মাওলা শব্দ অনেকগুলো অর্থের একটা অর্থ হাবিব, আর একটা অর্থ আমির। তাহলে আমি কেন শুধু একটু অর্থ নেব, অন্য অর্থটা নিব না? এই জায়গাতে এসে শিয়া সুন্নি বিভেদ সৃষ্টি হয়েছে ইসলামে। বিসমিল্লাহ। তো এই জায়গাতে এসে বিভেদটা সৃষ্টি হয়েছে। তো এটা হচ্ছে ভাষার ব্যাপার। কোরআন যেখানে যে শব্দ ব্যবহার করেছে সেখানে সেটাই, অতএব ওটার বিভিন্ন সেন্স আপনাকে বুঝতে হবে, জানতে হবে। এরকম, এটা হচ্ছে ভাষার খেলা। আর এটা যুক্তিবিদ্যারও একটা ব্যাপার, এটা দর্শনেরও একটা ব্যাপার। এক কখনো আরেকের মতো হয় না। এক যদি আরেকের মতো হতো তাহলে সেটা আরেক হইতো না, এবং এটাও এক হতো না, উভয় এক হতো। এটা হচ্ছে একটা দর্শনের একটা প্রিন্সিপল, একটা মূলনীতি। দুইজন কখনো সমান হয় না। যেহেতু আল্লাহ, মুহাম্মদ দুটো আলাদা শব্দ, অতএব দুই নিশ্চয়ই এক নয়। যেহেতু মুহাম্মদ এবং আলী দুজন আলাদা, অতএব দুই নিশ্চয়ই এক নয়। মিল থাকতে পারে, সম্পর্ক থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু হুবহু রিপ্লেসমেন্ট হয় না। হুবহু রিপ্লেসমেন্ট হলে দুই হইতো না, এক হতো। তো অনেকে যেমন গড হিসেবে জিসাসকে পূজা করে, তাই না? জিসাস যদি গড হতো তাহলে জিসাস শব্দটা আসতো না, তাহলে গড হতো, শুধু গড হতো। কেন গড আবার জিসাস নাম হবে? জিসাস গড, পার্থক্য আছে, নিশ্চয়ই পার্থক্য আছে। এই জায়গাতে খ্রিস্টানরা, বেশিরভাগ খ্রিস্টানরা ডেভিয়েটেড হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে বর্তমান যুগে, যারা জিসাসকে গড মানে ইত্যাদি। যাই হোক, তো ভাষা হচ্ছে এরকম একটা ব্যাপার, কমিউনিকেশন। যে আমার সাথে কথা বলছে, খোদা তাআলা কথা বলছেন কোরআনের মাধ্যমে, অনেক উপরের স্তরের, অনেক হাই কোয়ালিটি ফিলিংস এবং বিষয় আশয়, সেটাকে আমি সিম্পলি খেলা ছলে দেখতে পারি না। আমাকে ভাষার গভীরে যেতে হবে, এই ব্যাপারটা বুঝতে হবে। টু বিল্ড আ ওয়াল, টু পুট আপ আ ওয়াল, দুইটার প্রায়োগিক পার্থক্য আছে। কিছু কিছু এক্সক্লুসিভ ক্ষেত্র আছে যেখানে শুধু দেয়াল তুলে দেওয়াই বলা যাবে, তৈরি করা বলা যাবে না। তুমি তোমার আর আমার মাঝে আমি দেয়াল তুলে দিয়েছি, দেয়াল তৈরি করেছি না বলা যাবে না, দেয়াল তুলে দিয়েছি এরকম বলতে হবে। তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল করে করে শিখতে হবে, বিভিন্ন জায়গা থেকে শিখতে হবে। He puts up a wall and posts a sign that says trespassers will be prosecuted. Trespassers মানে হচ্ছে অনধিকার প্রবেশকারী, যারা অনুমতি ছাড়া কোনো জায়গা মানে পাস করে যায়। will be prosecuted, তাদেরকে দণ্ড দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, মেরে ফেলা হবে। প্রসিকিউশন, প্রসিকিউটর। এখন অভিধানে দেখেন, prosecution কি? prosecution, The institution and conducting of legal proceedings against someone in respect of a criminal charge. আচ্ছা, are prosecuted prosecute, institute or conduct legal proceedings against, কারো বিরুদ্ধে ওই মানে বিচার করা, সোজা কথা। কন্টিনিউ উইথ আ কোর্স অফ অ্যাকশন। এই ওকে, তাহলে সে বলল, সরি এটা না, তাহলে দ্য সেলফিশ জায়ান্ট, অস্কার ওয়াইল্ড, অস্কার, 1854 to 1900, an Irish-born English poet, novelist, and playwright. Considered an eccentric, he was the leader of the aesthetic movement that advocated art for art's sake, and was once imprisoned for 2 years with hard labor for homosexual practices. The Selfish Giant, written in 1888, a fairy tale about a giant who comes home after a 7-year visit with an ogre to find children playing in his garden. He puts up a wall and posts a sign that says, trespassers will be prosecuted.
এটা হলো ভূমিকা বইটার, সরি। তারপর আমরা দ্য সেলফিশ জায়ান্ট পড়বো, এটা নেক্সট ইয়েতে পড়বো ইনশাল্লাহ। দ্য সেলফিশ জায়ান্ট। এভরি আফটারনুন অ্যাজ দে ওয়ার কামিং ফ্রম স্কুল দ্য চিলড্রেন ইউজ টু গো অ্যান্ড প্লে ইন দ্য জায়ান্টস গার্ডেন। প্রতিদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে বাচ্চারা দৈত্যের বাগানে খেলা করত। একটা জিনিস আমি বলে রাখি, এই স্পেসিফিক্যালি এটা কেন আমি সাজেস্ট করেছি, এটা শুধুমাত্র যে জাস্ট ওই ইয়ের গল্প তা না, মানে বাচ্চাদের গল্প, দৈত্যের গল্প তা না। এর মধ্যে খুব খুব সুন্দর একটা ভালোবাসার একটা মেসেজ আছে দৈত্যের ব্যাপারে। এবং আমাদের নিজেদের ভিতরে যে মন্দ সত্তা আছে, ভালো সত্তা আছে, আর একটা ভালো মানুষ, ভালো মনের মানুষকে আমরা যদি আমাদের মন্দ সত্তা দ্বারা টাচ করি, এটা দ্বারা তাকে আলিঙ্গন করি, তাকে বারবার আঘাত করি, সে তো ভালো মানুষ, ভালো মনের মানুষ, সে হয়তো আঘাতপ্রাপ্ত হয়, তার উপরে দাগ পড়ে, হ্যাঁ, এরকম। তারপরেও সে এই দাগগুলো গ্রহণ করে, সে আমার আঘাতগুলো গ্রহণ করে, যদি তাকে আঘাত করে করে একসময় আমি খারাপ থেকে আমি ভালো হয়ে যাই। এই জন্য এরকম একটা সেন্স এটাতে আছে। আমি নেক্সট ইয়েতে নিশ্চয়ই ইনশাল্লাহ এটাকে পড়বো, পড়ে ওই সেন্সটা আমি সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করব। এখন এমনি একটুখানি জাস্ট 2 মিনিট পড়ি। Every afternoon, as they were coming from school, the children used to go and play in the giant's garden. প্রতিদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে বাচ্চারা দৈত্যের বাগানে খেলতো। It was a large, lovely garden with soft green grass. আচ্ছা, এটা কিন্তু বাচ্চাদের উপন্যাস, বাচ্চাদের গল্প। তাহলে আমরা বাচ্চাদের উপযোগী করে পড়বো, হ্যাঁ। খুব বড়, খুব সুন্দর একটা বাগান ছিল এটা। সেটাতে খুব নরম সবুজ ঘাস ছিল। Here and there over the grass stood beautiful flowers like stars. And there were 12 peach trees that in the springtime broke out into delicate blossoms of pink and pearl, and in the autumn bore rich fruit. It was a large, lovely garden, so here and there over the grass, এখানে সেখানে ঘাসের উপর, এখানে সেখানে খুব সুন্দর ছোট ছোট ফুল দাঁড়িয়ে থাকতো, যেন তারার মতো। আর সেখানে 12টা পিচ গাছ ছিল, যেগুলো বসন্তে খুব সুন্দর সূক্ষ্ম গোলাপি মুক্তোর মতো ফুল দিত, আর হেমন্তে খুব রিচ ফ্রুট হতো। আমি এটা বাংলা করতে এখন পারতেছি না। The birds sat on the trees and sang so sweetly that the children used to stop their games in order to listen to them. How happy we are here, they cried to each other. The birds sat on the trees and sang so sweetly. পাখি গাছের উপর বসতো এবং এত সুমধুর স্বরে গাইতো যে বাচ্চারা তাদের খেলা থামিয়ে দিত in order to listen to them, পাখির গান শোনার জন্য। How happy we are here, they cried to each other. দেখেন, তাদের বাক্যটা আগে বলা হয়েছে how happy we are here, তারপর বলা হয়েছে they cried to each other, এবং এটা ক্যাপিটাল লেটারে শুরু হয়নি। এখানে কিন্তু জ্যোতিচিহ্ন ব্যবহার হয়ে গেছে, কিন্তু এখানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়নি। কোটেশন মার্কটা খেয়াল করেন, এবং যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স, তখন দেখেন হাউ হ্যাপি উই আর হিয়ার, এভাবে বলেছে। হাউ হ্যাপি আর উই হিয়ার যদি বলা হতো তাহলে এটা কোয়েশ্চেন মার্ক হতো। হাউ হ্যাপি আর উই, হাউ হ্যাপি আর ইউ, হাউ বিউটিফুল আর ইউ, হাউ মাচ অফ আ গুড স্টুডেন্ট আর ইউ, কোয়েশ্চেন। আর হাউ হ্যাপি উই আর হিয়ার, হাউ হ্যাপি উই আর হিয়ার, how beautiful are we here, how blissful is this place, how blissful this place is. তো এইভাবে যখন বলবো তখন এটা প্যাটার্ন আরেক রকম হবে। বাচ্চারা বললো আমরা এখানে কতই না সুখী। তারপর one day the giant came back, একদিন দৈত্য ফিরে এলো। He had been to visit his friend the Cornish ogre, সে তার ফ্রেন্ড কর্নিশ অগরকে ভিজিট করতে গিয়েছিল। অ্যান্ড হ্যাড স্টেড উইথ হিম ফর 7 years, এবং 7 বছর সেখানে ছিল।
after the 7 years were over, he had still all that he had to say. Oh, sorry, he had said all that he had to say. 7 বছর পার হওয়ার পর তার যা যা বলার ছিল সেগুলো বলল। For his conversation was limited, কারণ তার বয়ান খুব সংক্ষিপ্ত ছিল, তার কথার এবিলিটি খুব কম ছিল। And he determined to return to his own castle, এবং সে তার নিজের ক্যাসেলে ফিরে আসতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। When he arrived, he saw the children playing in the garden. যখন সে ফিরে এলো, সে দেখলো বাচ্চারা বাগানে খেলছে। What are you doing there? তোমরা কি করছো এখানে? He cried in a very gruff voice, and the children ran away. Gruff voice মানে কি? তখন আমি আবার অভিধান দেখব যে গ্রাফ মানে কি। Of a voice rough and low in pitch, গমগমে কণ্ঠ, কঠোর কণ্ঠ, রুক্ষ Gruff. ভাষা, Gruff. ঠিক আছে। She spoke with a gruff masculine voice, সে পুরুষালী রুক্ষ কণ্ঠে কথা বলল সেই মহিলা। আচ্ছা, তো যাই হোক, এরপরে আপনারা দ্য সেলফিশ জায়ান্ট ইউটিউব থেকে বা অন্যান্য জায়গা থেকে আপনারা এটা শুনতে পারেন, অডিও বুক, এবং এটা পড়তেও পারেন, ঠিক আছে। তো এইভাবে করে আপনাদের পড়তে হবে। বিভিন্ন বিষয় লক্ষ্য করবেন, উচ্চারণ, শ্বাসাঘাত, বাক্যের কোথায় কোথায় পজ দিতে হয় তাহলে একটা মানুষ বুঝতে পারে, লেখার সময় কোথায় কমা সেমিকোলন কিভাবে দিতে হয়, কখন হাউ হ্যাপি আর উই হিয়ার, হাউ হ্যাপি উই আর হিয়ার কোনটা হবে, তো কোন ক্ষেত্রে, প্রশ্নবোধকের ক্ষেত্রে কি হবে, এরকম অনেক কিছু আপনি অ্যাট দ্য সেম টাইম ক্যাপচার করবেন। পাশাপাশি গ্রামার বই পড়তে থাকবেন। গ্রামার বই আপনাকে 2-3টা উদাহরণ দেবে, কিন্তু রিয়েল লাইফ কনটেক্সট আপনি সাহিত্য পড়লে পাবেন। রিয়েল লাইফ কনটেক্সটে গ্রামারের সব জিনিস মানে পাবেন না, বেশি কিছু জিনিস বেশি আসবে, কিছু জিনিস কম আসবে, আপনি সেভাবেই পড়বেন, সেভাবেই বুঝবেন। এই তো আমি কিছুটা ইংরেজি আজকে পড়লাম, বেশ কিছু বিষয় আলোচনা করলাম, কোথায় কোথায় পজ দিতে হবে, কখন অভিধান দেখতে হবে, কিভাবে অভিধান দেখতে হবে, উচ্চারণ শুনতে হবে, নাউন হিসেবে ব্যবহার বেশি হলে আগে নাউন এন্ট্রি, ভার্ব বেশি ব্যবহার বেশি হলে ভার্ব এন্ট্রি পরে, এইভাবে থাকবে। এই জিনিসগুলো সব লক্ষ্য করবেন, করে ওই যে প্যাটার্ন ম্যাচিং, যেমন অস্কার ওয়াইল্ড অ্যান আইরিশ বর্ন ইংলিশ পোয়েট, তখন আপনি যদি ভাবেন আমি শহীদুল আলমকে নিয়ে একটা রিপোর্ট তৈরি করবো, আপনি লিখবেন মিস্টার শহীদুল আলম, aged 54 years of age 54, a Bangladeshi born photojournalist। এই যে আপনি ওইখান থেকে নিলেন, আপনি ওখানে জায়গা মতো আইরিশ বর্ণের জায়গায় বাংলাদেশি বর্ণ, ইংলিশ পোয়েটের জায়গায় বাংলাদেশি ফটো জার্নালিস্ট বলে দিলেন, হয়ে গেল। নভেলিস্ট ওই জায়গায় লিখলেন, ওরকম আরেক কিছু এরকম লিখে আপনি এখান থেকে শিখলেন। তো আপনি যখন রিয়েল কনটেক্সটে রিয়েল লাইফের উদাহরণগুলো পড়বেন, দেখবেন মুভিতে বা ইত্যাদিতে, তখন আপনি রিয়েল কনটেক্সট থেকে শিখতে পারবেন। এই তো ভাইয়া কোন কোন বই ভালো, আর বইয়ের বাহিরের জিনিসগুলো কই থেকে শিখবো? আমি কতগুলো মুভি সাজেস্ট করেছি, যেমন মাই ফেয়ার লেডি 1964 এর মুভি, এই মুভিটা দেখবেন। তারপরে 12 অ্যাংরি মেন এই মুভি দেখবেন। তারপরে ফ্লিপড এই মুভি দেখবেন। এরকম বেশ কিছু মুভি আছে যেগুলো ডায়ালগ বেশ সুন্দর সুন্দর, এগুলো দেখবেন। তারপরে কিছু ইংরেজি গান শুনতে পারেন, নিউজ পেপার পড়বেন, ইংরেজি উপন্যাস পড়বেন, সাহিত্য পড়বেন, অস্কার ওয়াইল্ডের বই পড়বেন, বাচ্চাদের স্টোরি পড়বেন, ইংরেজি ইউটিউবে সার্চ দেবেন ফেয়ারি টেলস বাচ্চাদের, এগুলো পড়বেন। এগুলো পড়লে আপনার ভিতরে এগুলো চলে আসবে। এই তো একটা গান শুনি, গান শুনে আজকের আলোচনাটা শেষ করি। বাংলা গান শুনবো? আচ্ছা, কোন গানটা শুনবো যেটা একটু আলোচনা করার মতো? দেখি,
আচ্ছা, ইকরামুল আরাফাত, ধন্যবাদ। তো একটা সুন্দর একটা গান ছিল, দাঁড়ান রবীন্দ্রসঙ্গীত থেকে বের করি। বাংলা রবীন্দ্র কাদেরী কিবরিয়ার গান ছিল, এসেছিলে তবু। হ্যাঁ, সুন্দর একটা গান, এটা একটু শুনে আমি লাইভ শেষ করবো। এসেছিলে তবু আসনায় জানায় গেলে, সম্মুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে এসেছিলে তবু আসনায় জানায় গেলে। তোমারও সে উদাসীনতা, তোমারও সে উদাসীনতা, সত্য কি না জানি না সে, তোমারও সে উদাসীনতা, সত্য কি না জানি না সে, চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে বেদনা বেলে, এসেছিলে তবু আসনায় জানায় গেলে। তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল, শ্যামল বনান্ত ভূমি করে ছল ছল। তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল, শ্যামল বনান্ত ভূমি করে ছল ছল। তুমি চলে গেছো ধীরে ধীরে সিক্ত সমীরে, তুমি চলে গেছো ধীরে ধীরে সিক্ত সমীরে, পিছনে নিপবিথিকা রৌদ্র ছায়া যায় খেলে, এসেছিলে তবু আসনায় জানায় গেলে, সম্মুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে এসেছিলে তবু আসনায় জানায় গেলে। গানটা এসেছিলে তবু আসো নাই জানায় গেলে, রবীন্দ্রসঙ্গীত বোঝা খুব ডিফিকাল্ট না, নজরুলেরটা বোঝা খুব কঠিন। বলছে তুমি এসেছিলে তবু আসো নাই, এই প্রথম আশা হচ্ছে ফিজিক্যালি আসা, তবু আসো নাই এই দ্বিতীয় আশাটা হচ্ছে হৃদয় নিয়ে আসা, জানায় গেলে সম্মুখেরও পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে, মানে আমার বাড়ির সামনের এই পথ দিয়ে তুমি এসেছিলে, এই সামনের পথ দিয়ে তুমি হেঁটে গেছো, এটা আমি জেনেছি, দেখেছি বা কিছু একটা, কিন্তু তুমি তো আমার জন্য আসোনি, আমার জন্য না, এটা তুমি জানিয়ে গেলে। মানে তুমি আমাকে ইগনোর করে যে আমার বাসার
এই সামনের পথ দিয়ে হেঁটে গেলে, আমার সামনের পথ দিয়ে, এটা দ্বারাই তুমি বুঝালে যে তুমি আমার কাছে এসেছো কিন্তু আমার হওনি, আমার হতে আসনি আর। তোমারও সে উদাসীনতা সত্য কিনা জানি না। মানে এখানে উদাসীনতার কথা বলতেছে যে তুমি উদাসীনতা যেটা দেখাতে, এটা আসলেই সত্য কিনা, তুমি কেয়ার করতেছো না এভাবে চলে গেলে, এটা আসলেই সত্য নাকি এখনো ভিতরে ভিতরে তোমার অনুভূতি আছে, আমি জানি না। চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে বেদনা মেলে। চঞ্চল চরণ যখন বলে না, চরণ মানে পা, চঞ্চল চরণ মানে সে একটা, মনে করেন একটা ছিপছিপে একটা তরুণী, সে দ্রুত পায়ে এখান দিয়ে হেঁটে গেছে, তার পায়ের ছাপ এখানে দেখা যায়। কারো কাছে হয়তো ওই পায়ের ছাপ ভালোবাসার, কিন্তু কবির কাছে এটা হলো বেদনা মেলে রেখে গেছে, তার পায়ের ছাপগুলো বেদনা চিহ্ন রেখে গেছে। কারণ সে এসেছিল কিন্তু সে আমার হয়ে আসেনি, এটা সে বুঝিয়ে দিয়ে গেল তার এই পায়ের ছাপ দিয়ে, যে তুমি দেখো আমি এসেছিলাম কিন্তু তোমার সাথে কথা বলিনি, তোমার জন্য আসিনি। তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল। তখন হয়তো পাতায় পাতায় বিন্দু বিন্দু কখন জল ঝরে, যখন কেবল বৃষ্টি হয়ে গেছে, কি সুন্দর একটা ওয়েদার, সব কিছু ধুয়ে চকচক করছে সবুজ, তখন গাছের পাতা থেকে টপ টপ করে তখনও পানি পড়ছে, এমন একটা সময়। শ্যামল বনান্ত ভূমি করে ছলছল, মানে এই পানি জমে 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 আছে জঙ্গলের ভিতরে, মাঠে ঘাটে সব জায়গায় কিছু কিছু পানি জমে আছে। এরকম সময় সে এখান দিয়ে হেঁটে চলে গেছে, তার পায়ের ছাপ দেখা যায়। সে এসেছিল কিন্তু সে তো আমার হয়ে আসেনি, এই জন্য এসেছিলে তবু আসো নাই, জানায় গেলে। ইন্টেনশনালি সে আমাকে এটা বোঝানোর জন্য এখান দিয়ে হেঁটে গিয়েছে, এটা হচ্ছে এখানকার সেন্স। তুমি চলে গেছো ধীরে ধীরে সিক্ত সমীরে। সিক্ত মানে মানে আর্দ্র, মানে ভেজা। সমীর, সমীর মানে বাতাস। সিক্ত সমীরে, কেবল বৃষ্টি হয়ে গেছে, এখন তো বাতাসে আর্দ্রতা, খুব সুন্দর একটা বাতাস। এইখান দিয়ে তুমি চলে গেছো। পিছনে নিপবিথিকায় রৌদ্র ছায়া যায় খেলে। তুমি চলে গেছো আর তোমার পিছনে এই নিপবিথিকা মানে কদম ফুলের মানে সারি, কদম ফুলের যে গাছ, নিপ মানে হচ্ছে কদম, নিপবিথিকায় রৌদ্র ছায়া যায় খেলে। তাই পুরো সিচুয়েশনটা এরকম, গানটা শুনলে বেশ বৃষ্টি হয়ে গিয়েছে দিনের বেলা, তারপর পানি ছলছল করছে বিভিন্ন জায়গায় মাঠের মধ্যে, তারপরে গাছের পাতা থেকে পানি ফোঁটা ফোঁটা পড়ছে, আবার রোদ উঠেছে, কদম ফুল, খুব ফ্রেশ ওয়েদার, আর্দ্র ওয়েদার, সিক্ত সমীর, আর আপনি দেখছেন তার পায়ের ছাপ, সে এখান দিয়ে হেঁটে গিয়েছে। এসেছিল তবু আসে নাই, জানিয়ে গেছে। এসেছিলে তবু আসো নাই, জানায় গেলে। 3 মিনিটের গান, এটা শুনতে শুনতে আমি লাইভ ক্লোজ করে দেবো। আগে সবাইকে খোদা হাফেজ বলে দিচ্ছি। এসেছিলে তবু আসো নাই, জানায় গেলে। সম্মুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে এসেছিলে তবু আসো নাই, জানায় গেলে। তোমারও সে উদাসীনতা, তোমারও সে উদাসীনতা, সত্য কিনা জানি না, সে তোমারও সে উদাসীনতা, সত্য কিনা
ঘাসে বেদনা মেলে, এসেছিলে তবু আসো নাই জানাই গেলে। তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল, শ্যামল বনান্ত ভূমি করে ছল ছল। তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল, শ্যামল বনান্ত ভূমি করে ছল ছল। তুমি চলে গেছো ধীরে ধীরে সিক্ত সমীরে, তুমি চলে গেছো ধীরে ধীরে সিক্ত সমীরে। পিছনে নিপবিথিকা রৌদ্র ছায়া যায় খেলে, এসেছিলে তবু আসো নাই জানাই গেলে। সম্মুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে এসেছিলে, এসেছিলে তবু আসো নাই জানাই গেলে।